এই নিশুর বাচ্চা, বের হ বলছি। তুই আর কতক্ষণ লাগাবি ফ্রেশ হতে? ইসুয়া নিশুয়ার ওয়াশরুমের দরজায় জোরে ধাক্কা দিতে দিতে কথাগুলো বলে। নিশুয়া ওয়াশরুমের ভিতর থেকে জবাব দেয়, আহা, আর 2 মিনিট বসত। ইসুয়া বিরক্তি নিয়ে বসল নিশুয়ার বিছানায়। প্রায় 15 মিনিট পর নিশুয়া বের হয়। ইসুয়া ভ্রু কুঁচকে বলে উঠে, ইসুয়া, এই তোর 2 মিনিট? কত লেট হলো তোর জন্য? নিশুয়া ভ্রু উঁচিয়ে, আমার কথা ছাড়ো। বাহ, এত সাজ কার জন্য? ইসুয়া, কার জন্য মানে? আজ কলেজে আমার পারফরমেন্স আছে, তাই একেবারে তৈরি হয়ে নিলাম। নিশুয়া, ও গড, আই এম সো এক্সাইটেড। ইসুয়া, কেন? নিশুয়া, কেন আবার? তোমার আর রবিন ভাইয়ার কাপল ডান্স, হাউ কিউট। ইসুয়া রেগে উষ্টা খাইতে না চাইলে রেডি হয়ে নিচে আয়, আমি গেলাম। নিশুয়া মুখ কালো করে, ও কে আসছি। ইসুয়া নিচে নেমে আসে। নিশুয়া কাবার্ড থেকে একটা কালো চুড়িদার বের করে পরে নেয়। ফর্সা চামড়ায় খুব মানায় কালো রঙের চুড়িদারে। নিশুয়া রেডি হয়ে নিচে নেমে পরিবারের সাথে বসে একত্রে ব্রেকফাস্ট করে। তারপর 2 বোন জলদি বের হয় ভার্সিটির উদ্দেশ্যে। এইদিকে ট্রাফিক জ্যামে আটকে আছে শিলা আর শাহেদ। শাহেদের বাইকের পিছনে বসে আয়না দেখে লিপস্টিক ঠিক করে নিচ্ছে শিলা। শাহেদ, ওপপ, জাস্ট অসহ্য। তোর জন্য আমার আজ ক্লাস মিস হলো, আর এখন জ্যামে আটকে আছি। শিলা, একদিন ক্লাস না করলে কিছু হবে না ভাইয়া। শাহেদ, আই এম অলওয়েজ পাংচুয়াল। শিলা, তাই বলে আজ ভার্সিটির ফার্স্ট ডেতে আমাকে একা ছাড়তে পারতে? আমি কিছু চিনি ও না নিউ স্টুডেন্ট। শাহেদ, সেজন্যই তো একটা দিন আমার ক্লাস মিস হয়ে গেল। শিলা, তুমি সেই ক্লাস নিয়েই পড়ে আছো? শাহেদ, ওকে ওকে, মন খারাপ করছিস কেন? তুই ধীরে ধীরে সব চিনে যাবি। আজ ভার্সিটির নবীনবরণে তোর মতো আরও কত নিউ স্টুডেন্ট আসবে, আর আজ তোকে ভার্সিটির সবকিছু দেখিয়ে দিয়ে আসব। হয়েছে এবার? শিলা, আমার লক্ষ্মী ভাইয়াটা। শাহেদ, হয়েছে হয়েছে, আর দরদ দেখাতে হবে না। শিলা, রাগ করো না, আজ আমার হ্যান্ডসাম স্মার্ট ভাইটার জন্য একটা সুন্দরী ভাবি খোঁজার ও চান্স পেয়ে যাব। শাহেদ, এসব করতে ভার্সিটিতে যাচ্ছিস? মারব এক চর। শিলা হেসে, এবার তো বাইক চালাও, ট্রাফিক ছুটেছে। শাহেদ আর কথা বাড়ায় না, বোনকে নিয়ে ছুটে চলে তার নতুন ভার্সিটির পথে। রবিন, শুভ আর নয়ন অনুষ্ঠানের সকল অ্যারেঞ্জমেন্টস ঠিক আছে কিনা সেটাই দেখছিল। ভার্সিটির গেটে ইসুয়াদের দেখে শুভ রবিনকে বলল, শুভ দোস্ত, আজই তোর 40 খেতে পারবো মনে হচ্ছে। রবিন তখন ও উল্টো দিকে ঘুরেছিল, রাবিশের মতো কথা বলিস না শালা। নয়ন, দোস্ত, তোর 40 আমি বিরিয়ানি চাই। রবিন, শালা, তোদের দুটোকে এখন ফুটবলের মতো কিক মেরে ভার্সিটির বাইরে ফেলে দিয়ে আসব। শুভ, পিছনে তাকা দোস্ত, তোর অধ্যাপিকা আসছে। রবিন শুভর কথায় পিছনে ফিরল। সত্যি ইসুয়াকে নীল শাড়িতে আজ অসাধারণ লাগছে। সাথে ফুল হাতা ব্লাউজ, খোপায় সাদা কাঠগোলাপ, কপালে টিপ। ইসুয়ার শাড়ির আঁচলে সাদা রঙের ছোট ছোট ফুলগুলো দারুণ ফুটিয়েছে তাকে। নিশুয়া রবিনদের দেখে ওদের দিকে ছুটল। হেই ধুলা ভাই। ছুটে যাওয়ার সময় ওড়নায় পেঁচিয়ে পড়ে যেতে নেয় নিশুয়া। পিছন থেকে ইসুয়া, আরে আস্তে দৌড়া, পড়বি তো। রবিন এগিয়ে এসে, ধীরে শালি সাহেবা, আরেকটু হলে তো। নিশুয়া এক্সাইটমেন্টের ঠেলায় নিজেকে সামলাতে পারছি না। রবিন বুকের বাম দিকটায় হাত রেখে, শালি সাহেবা, আজ আপনার বোনকে আমাকে খুনের দায়ে জেল হাজতে যেতে হবে। এভাবে সেজে আসার কি খুব দরকার ছিল?
নিশুয়া রবিনের দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে। ইসুয়া এতক্ষণ দূরে ছিল, এগিয়ে এসে বলে, চল। নিশুয়া কোথায়? ইসুয়া কোথায় মানে? রবিন, এই যে মিস অধ্যাপিকা, আমার ইনভাইট করা মেহমানকে নিয়ে যাওয়ার সাহস আপনার হয় কি করে? ইসুয়া রবিনের দিকে একবার তাকিয়ে আবার নিশুয়ার দিকে তাকালো, তুই আমার সাথে যাবি কি না? নিশুয়া, নো ওয়ে, আজ সারাদিন আমি ধুলাভাই এর সাথে থাকব। ইসুয়া, ওকে, তুই থাক, আমি গেলাম। রবিন নিশুয়াকে চোখ মেরে, মিস অধ্যাপিকা আপনি যান। কিছুক্ষণ পর নিশুয়াকে আমি পাঠাচ্ছি। ইসুয়া জানে নিশুয়া আর রবিন দুটো এক নৌকার মাঝি, বলেও লাভের লাভ কিছুই হবে না। তাই কথা না বাড়িয়ে চলে গেল স্টেজের দিকে। রবিন নিশুয়ার দিকে তাকিয়ে, তোমার এই বোনকে কি করে যে ভাগে আনব? আস্ত নিশুয়া, এই আমার বোনকে আজেবাজে কিছু বললে তোমার বিয়েতে আমি নাচব না বলে দিচ্ছি। রবিন হা হা করে হেসে উঠে, ওকে বললাম না কিছু। তারপর ও তুমি নাইছো, আমার একটামাত্র শালি বলে কথা। নিশুয়া রবিনের হাত থেকে ফোন নিয়ে গেম খেলতে শুরু করে। শুভ, নয়ন আর রবিন তাদের কাজে মন দেয়। হঠাৎ করে তমা আর তুলি আসে ওদের দিকে এগিয়ে। তমা আজ কালো হাতাকাটা ব্লাউজের সাথে পিঙ্ক কালারের শাড়ি পরেছে। এত পাতলা শাড়ির মধ্যে দিয়ে তমার সাদা পেটটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর তুলি পরেছে লাল রঙের ব্লাউজের সাথে লাল কালো মিক্সড শাড়ি। দুজনের ভারী মেকআপে এক হাত নিচে চাপা পড়েছে তাদের চেহারা। তমা এগিয়ে এসে রবিনের নজর কাড়ে, এই রবিন। রবিন মনে মনে বিরক্ত হলেও মুখে প্রকাশ করে না। রবিন, কি বল? তমা শাড়ির কুচি ঠিক করতে করতে, আমাকে কেমন লাগছে বি? শুভ, তোকে আবার কেমন লাগবে, যেমনে আটার গোডাক্তার ন দিছস? নয়ন, হ একদম, তোদের দুটোর এত অপচয়ের কারণে কত ডাক্তার বেটিস রোগীদের রুটির অভাব হবে বুঝতে পারছিস? তুলি, তোরা চুপ থাক। জীবনে ও তো কারো সুনাম করতে পারস না, উল্টা ইনসাল্ট করিস। রবিন, দেখ তমা, লজ্জা নারীর ভূষণ। আজকে অন্তত শালীনতা বজায় রাখতে পারতি। তমা, আমি তো। তমাকে কিছু বলার সুযোগ দিল না রবিন, অন্যদিকে চলে গেল। শিলা আর শাহেদ ভার্সিটির গেটে এসে দাঁড়াল। শিলাকে বাইক থেকে নামিয়ে দিয়ে শাহেদ বাইক পার্কিং করতে গেল। শিলা হাতের পার্সটা দুহাতে ধরে সামনের দিকে এগিয়ে গেল। সামনেই ঝালমুড়ি ওয়ালাকে দেখে জিভে জল চলে এল শিলার। উচ্ছ্বসিত হয়ে বলে উঠে, ঝালমুড়ি। দৌড়ে এগিয়ে যায় সেদিকে। ঝালমুড়ি ওয়ালার উদ্দেশ্যে বলে, মামা পটাপট দুটো দিন তো। এই যে মিস কানি, আমরা অলরেডি 10টার অর্ডার দিয়েছি, একটু লাইনে দাঁড়ান। শিলা পিছন থেকে কারো কথা শুনে ফিরে তাকাল। শিলা, আপনি কাকে বললেন কথাটা? নয়ন, আপনাকে ছাড়া কাকে? শিলা, আমাকে অন্ধ বললেন কেন? নয়ন, অন্ধ কখন বললাম? আমি তো বললাম মিস কানি। শিলা, ওই একই। নয়ন, জি না, একই না। এখন তো আমার মনে হচ্ছে আপনি বয়রাও। শিলা হালকা উচ্চস্বরে, হোয়াট? নয়ন, দেখুন, আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে আমার নেই, সো সাইড কাটেন। শিলা অসভ্য। নয়ন না শোনার ভান করে, জি কিছু বললেন? শিলা, জি না। শিলা রেগে চলে গেল। শুভ এতক্ষণ শিলা আর নয়নের ঝগড়া দেখছিল দূর থেকে। শিলা যাওয়ার পর এগিয়ে এসে নয়নকে ঘুষি লাগায়। দোস্ত, এভাবে হ্যারাস না করলেও পারতি। নয়ন হেসে, সবে তো আজ স্টার্ট করলাম দোস্ত। শুভ ক্র্যাশ এর সাথে ঝগড়া। সুপার দোস্ত, তোর দ্বারা হবে, চালিয়ে যা।
ততক্ষণে স্টেজের দিক থেকে আওয়াজ শোনা যাচ্ছে। অনুষ্ঠান শুরু হয়েছে বোঝা যাচ্ছে। শুভ আর নয়ন জলদি স্টেজের দিকে এগিয়ে যায়। সবাই সবার জায়গায় বসে অনুষ্ঠানের প্রথম দিকে সকল টিচারগণ বক্তব্য রাখেন। নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিবাদন জানানো হয়। তাদের মধ্যে থেকে কেউ কেউ তাদের মন্তব্য রাখে। তারপর শুরু হয় বিভিন্ন বিনোদন, নাচ গানের আয়োজন। কয়েকজন টিচার খালি গলায় গান গেয়ে স্টুডেন্টদের মাঝে জোয়ার তুলেন। স্টুডেন্টদের কিছু একক নৃত্য দেখানো শুরু হয়। নিশুয়া আর ইসুয়া স্টেজের দিকে মনোনিবেশ করে চিপস খাচ্ছিল। হঠাৎ রবিন এসে নিশুয়ার দিকে চেয়ার ঘুরিয়ে বসে। ইসুয়া একবার সেদিকে তাকিয়ে আবার স্টেজের ডান্স দেখায় মনোযোগ দেয়। রবিন নিশুয়ার দিকে তাকিয়ে, রবিন এই শালি, কিছু খাবা? নিশুয়া তোমাদের পারফরমেন্স শেষ হোক, তারপর না হয় একসঙ্গে খাব। ইসুয়া রবিনের দিকে ফিরে, আপনাকে খাদ্য বিতরণ করার দায়িত্ব দেয়া হয়েছে? রবিন আমি কি জনে জনে জিজ্ঞেস করেছি? ইসুয়া তাহলে এখানে কি কাজ? রবিন আপনার সমস্যা হচ্ছে কেন মিস অধ্যাপিকা? ইসুয়া আপনি এখানে এসে কথা বলায় আমার মনোযোগে বিঘ্ন ঘটছে। রবিন আমি তো আমার শালি সাহেবার সাথে কথা বলছি। আপনার কান না দিলেও চলে। ইসুয়া আর কিছু বলে না। রবিন দাঁড়িয়ে পড়ে ইসুয়ার দিকে তাকিয়ে বলে আর দুটো পারফরমেন্সের পর আমাদের পারফরমেন্স, তৈরি থাকুন। নিশুয়া খুশিতে শীষ বাজায়। রবিন হেসে ওঠে। ইসুয়া রেগে বলে দিন দিন বেয়াদব হচ্ছিস তুই। মেয়ে হয়ে শীষ বাজাচ্ছিস। রবিন এটা ওর ওপিনিয়ন। ইসুয়া সে আর বলতে, সঙ্গ দোষে লোহা ভাসে। সবারই জানা। রবিন যাক বাবা, এখন আমার দোষ? আমি আবার কি করলাম? ইসুয়া কিছু বলে না। নিশুয়া বোনের কড়া শাসনে চুপ করে থাকে। রবিন ব্যাপারটা বুঝতে পেরে নিশুয়াকে হেসে আশ্বস্ত করে। রবিন ইসুয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, অনেক সাহস বেড়ে গেছে না? লাইব্রেরির কথা ভুলে গেলেন মিস অধ্যাপিকা? ইসুয়ার চোখগুলো বড় বড় হয়ে গেল। রবিনের দিকে অসহায় দৃষ্টিতে তাকায় সে। রবিন ওকে গাইজ আমি যাচ্ছি। একটু পর পারফরমেন্স আছে, সেটার সব প্রস্তুতি হলো কিনা দেখে আসি। রবিন চলে যায়। নিশুয়া ইসুয়ার চেহারা খানা দেখে মিটিমিটি হাসে। রেহানা বেগমকে হসপিটাল থেকে রিলিজ করে আনা হয়েছে। সাদ রান্নাঘরে ভেজিটেবল স্যুপ তৈরি করতে গেছে। রেহানা বেগম ডাক্তার নিংরুমে বসে আছেন। আমি এইসব সিদ্ধ সবজি খেতে পারবো না সাদ। সাদ ডক্টর এর নির্দেশ তোমাকে 1 সপ্তাহ স্যুপ জাতীয় কিছু খেতে হবে, তেল মশলা একেবারে নিষিদ্ধ। রেহানা বেগম হারামজাদা তুই খা, পারলে তোর মোড়ে ভূত হয়ে যাওয়া বাপরে এনে খাওয়া। আমি খেতে পারবো না এসব। সাদ ওপপ মা, এত কথা কিভাবে বলো তুমি? হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সাদ চুলার আঁচ কমিয়ে দিয়ে দরজার দিকে এগোতে থাকে। দরজা খুলে রিদিমাকে দেখে সাদের চক্ষু চড়কগাছ। রিদ তুই? রিদিমা কেন আসতে পারি না? সাদ অবশ্যই, কিন্তু হঠাৎ। রিদিমা আন্টিকে দেখতে এলাম। সাদ আয় ভিতরে আয়। রিদিমা রেহানা বেগমের দিকে এগিয়ে গেল। আন্টি এখন কেমন আছো? রেহানা বেগম ভালো না। রিদিমা কেন কেন? রেহানা আমাকে ওই হতচ্ছাড়া কিসব গরুর খাবার খাওয়াচ্ছে। রিদিমা গরুর খাবার মানে? সাদ এগিয়ে এসে, আর বলিস না, মা ভেজিটেবল স্যুপ খাবে না। এদিকে ডক্টরের কড়া নির্দেশ তেল মশলা একেবারে ছোঁয়া যাবে না। রেহানা বেগম মুখ বেঁকিয়ে, রিদিমা মামনি তুই ওকে বলে দে আমি এসব খাবো না মানে খাবো না।
স্বাদ খেতে তো তোমাকে হবেই মা। রিদিমা কিছুক্ষণ ভেবে, আন্টি সবজি খিচুড়ি খাবে? রেহানা বেগম উচ্ছ্বসিত হয়ে, হ্যাঁ। স্বাদ দেখ হৃদ। রিদিমা স্বাদকে কিছু বলতে দিল না, রেহানা বেগমের দিকে তাকিয়ে বলে, ওকে তুমি বসো, আমি তৈরি করে নিয়ে আসছি। রিদিমা স্বাদের দিকে তাকিয়ে, তুই আমাকে হেল্প করবি, আয়। স্বাদ আর রিদিমা রান্নাঘরের দিকে এগোয়। স্বাদ রান্নাঘরে ঢুকে রিদিমাকে বলল, দেখ ডক্টর পই পই করে বলে দিয়েছে মাকে এই কদিন ভেজিটেবল স্যুপ খাওয়াতে। রিদিমা লাউ আর কদু এক কথাই রে হাদারাম। স্বাদ মানে? রিদিমা ভেজিটেবল স্যুপের জায়গায় ভেজিটেবল খিচুড়ি খাবে, উইদাউট তেল মশলা এবং প্যারা। স্বাদ কিছু একটা ভেবে, হোয়াট আ গ্রেট আইডিয়া। রিদিমা হুম। এবার আমাকে হেল্প করত। স্বাদ অ্যাসিস্ট্যান্ট রেডি, ম্যাম। নিশোয়া কি রে? এভাবে মুখ করে বসে আছো কেন? ইসুয়া খুব নার্ভাস লাগছে। নিশোয়া নার্ভাস হওয়ার কি আছে? ইসুয়া জানি না, একজন টিচার হয়ে স্টুডেন্টের সাথে পারফরমেন্স করব কেমন জানি অস্বস্তি লাগছে। নিশোয়া ওয়াট আজকাল এসব একেবারেই নর্মাল। ইসুয়া নর্মাল, এত আপডেট সাজতেন যাইও না। নিশোয়া আমি তোমার মতো খেত না, ওকে? ইসুয়া আমি খেতই ভালো। হঠাৎ রবিন এলো, নিশোয়ার হাতে এক ঠোঙ্গা বাদাম ধরিয়ে দিয়ে ইসুয়ার দিকে হাত বাড়িয়ে দেয়, চলুন মিস অধ্যাপিকা। এবার আমাদের পারফরমেন্স। নিশোয়া রবিনের দিকে তাকিয়ে, তোমার অধ্যাপিকার নার্ভাসনেস কাটাও আগে, নয়তো দেখবে পারফরমেন্সের 12টা বেজেছে। রবিন ইসুয়ার দিকে একবার ভ্রু কুঁচকে তাকালো, তারপর আশেপাশে কোনো চেয়ার খালি আছে কিনা দেখল, না সব চেয়ারই রিজার্ভ। একটা ছেলেকে রবিন পিছন থেকে মাথায় ঘাটটা মারে, এই ছোট উঠো, চেয়ারটা 2 মিনিটের জন্য দে আমায়। ছেলেটা, আরে রবিন ভাই, এই নাও। যতক্ষণ লাগে ততক্ষণ বসো। রবিন, না রে, একটু পর পারফরমেন্স আছে, জাস্ট 2 মিনিটস। ছেলেটা, আচ্ছা। রবিন চেয়ারটা নিয়ে ইসুয়ার মুখোমুখি বসল, কি মিস অধ্যাপিকা, কিসের এত নার্ভাসনেস আপনার? আমার দিকে তাকান। ইসুয়া চোখ তুলে তাকালো, রবিন ইসুয়ার হাত দুটো ধরল। ইসুয়া অস্বস্তিতে পড়ে গেল। রবিন, এত নার্ভাস হওয়ার কোনো কারণ তো আমি দেখছি না। ভাববেন যে আপনি বাসায় নিজের মতো করে নাচ প্র্যাকটিস করছেন। ব্যাস। নিশোয়া চোখ মেরে, এখানে টিচার কে? আর স্টুডেন্ট কে? আমি কনফিউজড। রবিন, ওরে দুষ্টু, আপনাকে আমি পড়ে এসে দেখছি। রবিন উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দেয়, চলুন মিস অধ্যাপিকা। ইসুয়া উঠে দাঁড়ায়, রবিনের হাত না ধরেই। রবিন মুচকি হেসে, ওকে, নো প্রবলেম। দুজনই স্টেজের দিকে এগিয়ে যায়। ততক্ষণে অ্যানাউন্স করা হয়ে গেছে নাম দুখানা। শুভ আর নয়ন জোরে জোরে শীষ বাজাতে থাকে। আর সকল স্টুডেন্ট করতালির মাধ্যমে দুজনকে উৎসাহ দেয়। সাউন্ড বক্সে সুর ভেসে এলো। স্টেজে এসে হাতে হাত রাখে ইসুয়া আর রবিন। দুজনে পায়ে পায়ে ছন্দ তুলে, কোনো এক নীলচে পরীর সঙ্গে যাব সমুদ্র। ঢেউ মেঘে ভাসব উজানে। কোনো এক নীলচে পরীর সঙ্গে যাব সমুদ্র। ঢেউ মেঘে ভাসব উজানে। ডাক্তার মেঘে আলতো ছুঁয়ে, মাখব গায়ে যে রোদ্দুর। দিক ভুলে উড়ব দুজনে, রবিন। এক মুঠো আলো আজ থেকে তোর হোক। আর কিছু মন জানে না। আজ বুঝি তোর সব খুনসুটি শৈশব। আর কিছু মন মানে না, ইসুয়া। মনের আর দোষ কি বল। পায়ে পায়ে সঙ্গে চল। মেঠো গায়ে রাখাল বাসি, মন উদাসী দুপুরবেলা। ঘরে মন টিকবে না আর। ছুতে চায় রঙের পাহাড়। সারাদিন রঙিন চোখে স্বপ্ন বুকে প্রেমের খেলা।
রবিন: ওহো হো হো হো, অস্ফুটে তুই আসলি কখন বুঝিনি আমি। ছুটে যাই রোজ, হচ্ছে নিখোঁজ। কোথায় যে বল থামি? বালি মাখা তোর খালি পায়ে আজ ছুঁয়েছি আঙ্গুল। রাজি না হলেও মনকে বলেছি, ভেঙে দে সব ভুল ইসুয়া। কাশফুলে সাজাই তোর চোখে যা চাই। আর কিছু মন জানে না রবিন। মেঘের মিনারে আলোর কিনারে, বারণ যে মন শুনে না ইসুয়া। মনের আর দোষ কি বল, পায়ে পায়ে সঙ্গে চল। মেঠো গায়ে রাখাল বাসি, মন উদাসী দুপুরবেলা। ঘরে মন টিকবে না আর, ছুঁতে চায় রঙের পাহাড়। সারাদিন রঙিন চোখে স্বপ্ন বুকে প্রেমের খেলা। মুখ ফুটে তুই চাইবি যা চাষ হোক না সে দামি। এক নিমেষেই হাতের পাতায় সাজাবো আমি রবিন। ভেজা শিশিরের গন্ধে হলো যে পাগল এই মন। তারার এই চাদরে রাতের আদরে রূপলি জীবন। আর কেন অবুঝ জোনাকি সবুজ, মাঝরাতে ঘুম আসে না, আকাশ ডেকে যায় ঠিকানা বদলায়। তুই ছাড়া মন হাসে না ইসুয়া। মনের আর দোষ কি বল, পায়ে পায়ে সঙ্গে চল। মেঠো গায়ে রাখাল বাসি মন উদাসী দুপুরবেলা। ঘরে মন টিকবে না আর, ছুঁতে চায় রঙের পাহাড়। সারাদিন রঙিন চোখে স্বপ্ন বুকে প্রেমের খেলা রবিন। হই হল্লোরের মাঝে শেষ হয় ইসুয়া আর রবিনের দুর্দান্ত পারফরমেন্স। আশেপাশের সকল স্টুডেন্টের করতালির আওয়াজে ধ্যান ভাঙে ইসুয়া রবিনের। এতক্ষণ দুজন যেন কোথাও হারিয়ে গিয়েছিল। রবিনের হাতখানা নিজের কোমর থেকে ছাড়িয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায় ইসুয়া। রবিন ইসুয়ার দিকে এগিয়ে গিয়ে তার খোপা থেকে একটা সাদা কাঠগোলাপ খুলে নেয়। ইসুয়া ভ্রু কুঁচকে তাকায়। রবিন চোখ মেরে মুচকি হাসে। ইসুয়া এটা কি হলো? রবিন কোনটা? ইসুয়া আমার খোপায় হাত দিল ন কেন? এটা কোনো ধরনের অসভ্যতা? রবিন আপনার খোপায় হাত দিয়েছি এর প্রমাণ কি মিস অধ্যাপিকা? ইসুয়া আমার ফুল ফেরত দিন। রবিন ফুলটা পকেটে ঢুকিয়ে বলে নাম লিখা আছে নাকি? ইসুয়া অসভ্য ইতর যত্ত সব। ইসুয়া রবিনকে বকতে বকতে স্টেজ থেকে নেমে আসল। এইদিকে ভার্সিটির সকল স্টুডেন্ট রবিনের উদ্দেশ্যে, ভাই একটা গান হয়ে যাক। রবিন হেসে সম্মতি জানায়, সে যেন আগে থেকেই তৈরি ছিল। শুভকে ইশারা দিতেই গিটারটা দিয়ে যায় রবিনের হাতে। গিটারের আওয়াজে চারদিক মুখরিত। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম। মনে মনে 100 রং বেলুন। চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ। এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে। মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে। তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন। খেয়ালি এই হাওয়া তোকে কিছু বলছে না আজ? ও নিজেরই মনে সে একা একা ভাঙছে বাহার। এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে। মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে। তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন। না যদি সে আসে, ভাসে কি না দুচোখের কোণ। সেই কথা, সেই ব্যথা, ঘাসেদের কাছে গিয়ে শোন। এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে। মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে। তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন। চারদিকের চিৎকার চেঁচামেচিতে শেষ হয় রবিনের গিটারের তাল আর গলার সুর। পুরোটা সময় রবিন ইসুয়ার দিকে আর চোখে তাকিয়ে গানটা গেয়েছে। নিশুয়া তো হাত লাল করেই ফেলেছে করতালি দিয়ে। ইসুয়ার কোনো ভাবান্তর হয়নি পুরোটা সময়ে। নিশুয়ার দিকে তাকিয়ে ইসুয়া বলল, আমার কিছু কাজ আছে লাইব্রেরিতে। তুই কি আমার সাথে যাবি? নিশুয়া এই না
ওই এক গোডাক্তার বই খাতার মাঝে আমি নাই। এমনিতেও একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল। ইসুয়া আচ্ছা চল, আমি দেখিয়ে দিচ্ছি তোকে। নিশুয়া হুম চল। ইসুয়া আর নিশুয়া উঠে এলো। ইসুয়া নিশুয়াকে ওয়াশরুম দেখিয়ে দিয়ে লাইব্রেরির দিকে গেল। নিশুয়া হাতে মুখে কিছু পানি ছিটিয়ে নিল, এখন কিছুটা ঠান্ডাক্তার ফিল হচ্ছে। এতক্ষণ গায়ে যেন আগুন জ্বলছিল। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নিশুয়া। হঠাৎই কারো সাথে ধাক্কা লাগল তার। এই চোখ নেই, দেখে চলতে পারেন না? নিশুয়া তার চেনা কণ্ঠস্বরের মালিককে দেখার জন্য উপরের দিকে তাকাল। ততক্ষণে সামনের ব্যক্তির চোখ খানা ও নিশুয়াতে থেমে গিয়েছে। শাহেদ নিশুয়ার দিকে তাকিয়ে, এই মেয়ে তুমি এইখানে? নিশুয়া আপনি? শাহেদ তোমার ভার্সিটিতে কি কাজ? নিশুয়া মানে আপুর সাথে এসেছি। শাহেদ বাহ গুড পড়াশোনা বাদ দিয়ে ভার্সিটির অ্যাকেশনে আসা হচ্ছে? নিশুয়া আমতা আমতা করে, তা স্যার আমি না হয় পড়াশোনা বাদ দিয়ে এখানে এসেছি, আপনার কি কাজ এইখানে? শাহেদ আমি অহেতুক এখানে আসিনি। নিশুয়া তা কেন এসেছেন? শাহেদ এই মেয়ে তুমি কি আমাকে জেরা করছো? নিশুয়া না মানে স্যার। শাহেদ নিশুয়ার কথায় কান দিয়ে অন্যদিকে চলে গেল। শাহেদ চলে যাওয়ার পর নিশুয়া জোরে নিঃশ্বাস নিল। মনে মনে বলতে লাগল, রাক্ষস একটা, সব সময় খালি বকাবকির উপর থাকে। নিশুয়া ইসুয়াকে খুঁজতে লাইব্রেরির দিকে যায়। এইদিকে ইসুয়া লাইব্রেরিতে এসে কিছু বই খুঁজছিল। হঠাৎ লাইব্রেরির একটা কোণে কিছু বেলুন আর ভীষণ বড় একটা টেডি দেখে তার দিকে এগিয়ে গেল। সাদা লাল রঙের টেডিটার গলায় ঝুলছে একটা চিরকুট। ইসুয়া এগিয়ে গিয়ে চিরকুটটা হাতে নিল। চিরকুটে লেখা মিস অধ্যাপিকা, খোপার ফুলে হাত দিয়েছি বলে মান হয়েছে? আপনাকে যেদিন নিজের করে নিব সেদিন এই একটা কাঠগোলাপের হিসাব না হয় 1000টা দিয়ে চুকিয়ে নিব। ইসুয়া মনে মনে, এই ছেলেটা পাগল? না পেট খারাপ আল্লাহই জানে। পিছন থেকে কেউ ইসুয়ার কানে ঠোঁট এগিয়ে বলল, মিস অধ্যাপিকা পেট খারাপ না, মাথা খারাপ পাগল বলতে পারেন। আপনার জন্য আমার মাথাটা বুঝি এবার সত্যিই গেল। ইসুয়া খানিকটা দূরে সরে গিয়ে, আচ্ছা, সমস্যা কি আপনার বলুন তো? রবিন আমার কোনো সমস্যা নেই তো। ইসুয়া নয়তো আগে পিছে এভাবে ঘুর ঘুর করার মানে কি? রবিন ভালোবাসি অধ্যাপিকা। ইসুয়া মাথা ঠিক আছে? কি বলছেন? রবিন আমার মাথা ঠিকই আছে। রবিন হাঁটু গেড়ে বসে ইসুয়ার সামনে, হাত বাড়িয়ে দেয় ইসুয়ার দিকে আপনি কি আমার সিনিয়র লাইফ পার্টনার হবেন মিস ইসুয়া তালুকদার? ইসুয়া রবিনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ইসুয়া এসব কেমন? রবিন অসভ্যতা। এই একটা কথা ছাড়া কি আমার জন্য আপনার মুখ থেকে আর কোনো কথা বের হয় না মিস অধ্যাপিকা? ইসুয়া এইবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। হঠাৎই রবিনের পিছনে এসে দাঁড়ায় নিশুয়া, শুভ আর নয়ন। নিশুয়া লাফিয়ে উঠে, প্লিজ সে ইয়েস। ইসুয়া নিশুয়ার দিকে চোখ রাঙিয়ে বলে উঠে, নিশুয়া চুপ কর। শুভ আরে ভাবি ম্যাডাক্তার প্লিজ রাজি হয়ে যান। ইসুয়া হন হন করে লাইব্রেরি থেকে বেরিয়ে পড়ে। ইসুয়ার মুখটা টকটকে লাল হয়ে ওঠে। নিশুয়া বেচারি রবিনের পাশে এসে দাঁড়ায়। নিশুয়া এবার কি হবে? রবিন ইভটিজিং। নিশুয়া মানে? রবিন এবার হতে তোমার বোন সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আর রাতের ডিনারের মতো 3 বেলা আমার কাছে ইভটিজিং খাবে। নয়ন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে, ইভটিজিং ও খাওয়া যায় দোস্ত? রবিন সে তো কাল থেকে দেখতেই পাবি। রবিন মনে মনে, আমাকে রিজেক্ট করার ফল পাবেন আপনি মিস অধ্যাপিকা। রেডি থাকুন। এই নাও আন্টি,
তোমার সবজি খিচুড়ি। রেহানা বেগম রিদিমার কথায় নড়েচড়ে বসে। রিদিমা খিচুড়ির প্লেটটা তার সামনে রাখে। রেহানা বেগম হাসিমুখে খিচুড়ি মুখে দেয়। রেহানা বেগম রিদিমার দিকে তাকিয়ে, ইস, আজ যদি একটা ছেলের বউ থাকত, তবে এই বৃদ্ধ শাশুড়ির কত সেবাই না করত। স্বাদ কেন? তোমার ছেলে তোমার টেক কেয়ার করে না? রেহানা বেগম ছাই করে। রিদিমা, এভাবে বলো না আন্টি, জানো স্বাদের অবস্থা যদি তুমি একবার দেখতে। স্বাদ? রিদ, চুপ কর মেরি মা। রেহানা বেগম, তুই বল মামনি। রিদিমা, তোমার এত বড় দামড়া ডাক্তার, তার ছেলে হসপিটালে বসে, সে কি বাচ্চাদের মতো কান্না? রেহানা বেগম আর চোখে স্বাদের দিকে তাকিয়ে, কি বলিস? হতচ্ছাড়াটা ওখানে ভ্যা ভ্যা করে কেঁদেছে। স্বাদ, আমি মোটেও ওইভাবে কাঁদিনি মা। রেহানা বেগম, তুই যে কিভাবে কাঁদতে পারিস সে তো আমার জানা আছে। স্বাদ সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, জাস্ট অসহ্য মা, তুমি অলওয়েজ আমাকে পচাও। আর রিদ সাথে তুইও যোগ দিল? ডিসগাস্টিং। রেহানা বেগম আর রিদিমা অট্টহাসিতে ফেটে পড়ে। স্বাদ নিজের রুমের দিকে পা বাড়ায়। হঠাৎ রিদিমার ফোনে কল আসে। কলটা রিসিভ করতে রিদিমা বারান্দার দিকে এগোয়। HLW, মিস্টার জন বলুন। রিদিমার বিজনেস ক্লায়েন্টস এর কল। কিছুক্ষণ জরুরি আলাপ করে ফোনটা রাখে রিদিমা। হঠাৎ স্বাদের বাসার রাস্তার ঠিক অপর পাশের বাসাটার দিকে চোখ যায় রিদিমার। সাদা ধবধবে গায়ের রঙের একটা বিদেশি মেয়ে স্বাদের রুমের জানালার দিকে একটা দূরবীক্ষণ যন্ত্র তাক করে কিছু দেখছে। রিদিমা কিছুক্ষণ ঘটনাটা ভালো করে পর্যবেক্ষণ করল। তারপর শো হল যে মেয়েটা আসলেই স্বাদের রুমেই কিছু দেখছে। রিদিমা ফোনটা নিজের জিন্সের পকেটে ঢুকিয়ে স্বাদের দিকে এগোয়। স্বাদ হসপিটাল থেকে কিছু দিনের জন্য ছুটি নিয়েছে মায়ের দেখাশোনার জন্য। কিছু কাগজপত্র দেখছিল হসপিটালের। রিদিমা এসে স্বাদের দরজায় নক করে। ভিতরে আয় রিদ। রিদিমা, তুই কি করে জানলি আমি এসেছি? স্বাদ, এমনিতেই বসো। রিদিমা, একটা কথা। স্বাদ, বল। রিদিমা, মেয়েটা কে রে? স্বাদ ভ্রু কুচকে, কোনো মেয়ে? রিদিমা, ওই যে। স্বাদ, ও তুই পাশের বিল্ডিংয়ের মেয়েটার কথা বলছিস? রিদিমা, হ্যাঁ। স্বাদ, পাগল মেয়েটা কি করছিল দেখলি? রিদিমা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে এদিকে কিছু দেখছে। স্বাদের খেয়ে দেয়ে আর কাজ নেই। 1 সপ্তাহ আগে আমার পুরো বডির এক্স-রে রিপোর্ট পাঠালাম, তা ওই যন্ত্রটাকে এত কষ্ট দিচ্ছে। রিদিমা, হোয়াট? কাহিনী কি বলতো? স্বাদ, আর বলিস না, আমাকে ফলো করছে, প্রপোজাল রিজেক্ট করার পর ও পিছু ছাড়ছে না। রিদিমা, রিয়েলি? স্বাদ, আরে হ্যাঁ। তো আর বলছি কি? রিদিমা কিছু একটা ভেবে হাসতে লাগল আর স্বাদ তার মুগ্ধ চাহনিতে চেয়ে রইল তার দিকে। দিতি চৌধুরী রান্নাঘরে কফি করছিলেন সন্ধ্যাবেলায়। পাশেই সুরাইয়া খান সবজি কাটছেন। দিতি, আকাশের মা, তোমার সবজি কাটা শেষ হলে কফিটা রিদিমা আর আকাশের বাবাদের দিয়ে আসো তো। সুরাইয়া, আচ্ছা ভাবি, এই তো যাচ্ছি। সুরাইয়া কফির কাপ দুটো নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। রবিন রান্নাঘরের দরজায় উকি ঝুঁকি মারছে দেখে দিতি তাকে বলল, দিতি, কি রে, আজ হঠাৎ রান্নাঘরের দরজায় হাডুডু খেলছিস যে? জীবনে ও তো আসিস না। রবিন মায়ের কথা শুনে রান্নাঘরে ঢুকে এসেই মাকে পিছন থেকে জড়িয়ে ধরে। দিতি সন্দেহের দৃষ্টিতে, কি রে, কি চাই বলে ফেল। রবিন, মা, ও মা। দিতি ছাগলের 5 নাম্বার বাচ্চার মতো ম্যাম্যা না করে বলে ফেল, রবিন, তোমার ছেলেকে বিয়ে দাও মা।
দিতি চোখ বড় বড় করে পিছনে তাকায়, কি? রবিন হুম। দিতি খুন্তির বাড়ি খেতে না চাইলে রান্নাঘর থেকে বের হ। রবিন দাও না মা। দিতি এমনভাবে বলছে যেন 2 টাকার সিকি চাচ্ছে। রবিন প্লিজ। দিতি লজ্জা করে না বিয়ের কথা বলতে? তোর বড় বোনের এখনো কোনো নাম গন্ধ নেই বিয়ের, তুই এসে বলছিস বিয়ে দাও। রবিন সেটা আপি কখনোই করবে না। দিতি তাইলে শুধু রিদিমা কেন, তুই ও চিরকুমার থাক। রবিন আমি সন্ন্যাসী হতে চাই না। দিতি মেয়েটাকে? রবিন ভার্সিটির ম্যাডাম। দিতি এই হতচ্ছাড়া। তুই কি আমাকে একের পর এক শক দিবি? রবিন আসলে। দিতি মেয়ে তোর টিচার। শেষে কিনা টিচারের উপর নজর দিল আমার ছেলে হয়ে। রবিন কি করব আর? আমার মেস অধ্যাপিকাকে ভালো লেগেছে তাই। দিতি মেয়ে তোর সিনিয়র। রবিন তাতে কি? বৌমা হিসেবে সিনিয়র বুঝদার মেয়েগুলোই বেস্ট হয়। দিতি তুমি আমাকে বুঝাতে হবে না কোনো ধরনের বৌমা বেস্ট। রবিন। দিতি তার রিলেশন কয়দিনের? রবিন আর রিলেশন রিজেক্ট করে দিছে। দিতি রিজেক্ট করার পর ও বিয়ে করতে চাস? রবিন হু। দিতি যা, আবার প্রপোজাল দে। মেয়ে অ্যাকসেপ্ট করুক, 2-1 সপ্তাহ প্রেম কর তারপর বিয়ে। রবিন 2-1 সপ্তাহ প্রেম করে কি হবে, তার চেয়ে ও ভালো বিয়ের পরই একেবারে প্রেম করব। দিতি মেজাজ খারাপ করিস না, এখান থেকে যা। রবিন মুখ মলিন করে বেরিয়ে যায়। দিতি বেগম মুচকি হাসে ছেলের কাণ্ডে। রবিন রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে বাবা আর ফুফার সাথে সোফায় বসল। সিনথিয়া ও হঠাৎ এসে রবিনের পাশ ঘেঁষে বসে। রবিন আরেকটু দূরে সরে বসে। সিনথিয়া তুই কিছু খাবি? রবিন না। সিনথিয়া তোর ফেভারিট হালুয়া বানিয়ে দেই? রবিন তুই বানাবি হালুয়া? দেলোয়ার খান মেয়ের মতলব বুঝতে পেরে তার সাথে তাল মেলায়। দেলোয়ার খান মামুনি রবিনকে নিজের হাতের বানানো হালুয়া খাওয়াতে যখন চাইছই তখন আমাদের ও খাওয়ার সুযোগ দিও। রবিন সিনথিয়া আর তার বাবার এমন আহ্লাদীপনা একেবারে নিতে পারছিল না বলে সোফা থেকে উঠে পড়ে। তারপর সিনথিয়ার দিকে তাকিয়ে বলল, আসলে এই মুহূর্তে হালুয়া খাওয়ার মুড নেই, তুই বরং বাকি সবাইকে হালুয়া বানিয়ে খাওয়াতে পারিস। আমার কাজ আছে, বাইরে যেতে হবে একটু। কথাটা বলেই রবিন বেরিয়ে পড়ে। আফজাল সাহেব ছেলের ব্যবহারে মনে মনে অনেক খুশি হন। অপরদিকে বাপ বেটির চেহারা খানা দেখার মতো হয়েছিল। সাদ আজ তার মাকে নিয়ে একটু বাইরের হাওয়া খেতে বেরিয়েছিল। রেহানা বেগম বেজায় খুশি তার ছেলে তাকে সঙ্গ দিচ্ছে এই কদিন। এমনিতেই কাজ নিয়ে পড়ে থাকে 24 ঘন্টা। সাদ তার মায়ের হাত ধরে হাঁটছে। এই মুহূর্তটাকে যেন সে অন্যরকমভাবে ফিল করছে। রেহানা বেগম একটা কথা বলবো? সাদ অনুমতি নিচ্ছ যে হঠাৎ? রেহানা বেগম এমনিতেই। সাদ বল। রেহানা বেগম রিদিমাকে তোর কেমন লাগে? সাদ অনেক পুরনো বন্ধু, অবশ্যই ভালো লাগে। এটা বলার কি হলো? রেহানা বেগম আরে বন্ধুর চোখে না। সাদ মায়ের দিকে সন্দেহের চোখে তাকিয়ে, রিদিমা আমার জাস্ট বন্ধুই মা, খুব ভালো বন্ধু। এর বেশি কিছুই কখনো আশা করো না। হবে ও না তেমন কিছু। রেহানা বেগম মুখ ফুলিয়ে, কেন হতে পারে না? সাদ মা তুমি সবসময়ই অদ্ভুত অদ্ভুত কথা বল। হৃদকে তুমি পুরোপুরি চিন না মা। রেহানা আমার চেনার দরকারও নেই। সাদ তাহলে ওকে নিয়ে কথা বাড়িও না। রেহানা বল না রিদিমাকে তোর কেমন লাগে? সাদ বললাম তো ও আমার খুব ভালো বন্ধু। রেহানা বেগম ছেলের কথায় অন্যদিকে মুখ ফিরিয়ে নিন।
সাদ তার মায়ের অভিমান বুঝতে পেরে মাকে নিয়ে রাস্তার পাশেই একটা বেঞ্চিতে বসে। তারপর রেহানা বেগমের দিকে তাকিয়ে বলে, সাদ জানো মা, হৃদ একজনকে প্রচণ্ড ভালোবাসত বললে ভুল হবে, হয়তো এখনো ভালোবাসে। রেহানা বেগম অবাক চোখে তাকায় সাদের দিকে। সাদ মুচকি হাসে। তারপর আবার ও মায়ের দিকে তাকিয়ে তার হাতটা শক্ত করে ধরে। আমরা যখন ভার্সিটিতে পড়তাম আমরা তিনজনই খুব ভালো বন্ধু ছিলাম। পুরো ভার্সিটি জুড়ে আমাদের বন্ধুত্বের সুখ্যাতি। একজন আরেকজনের জানপ্রাণ। তোমার এই হাবাগোবা ছেলেটা যে কখন সেই দুষ্টু মিষ্টি বন্ধুত্বের ফাঁকে হৃদকে ভালোবেসে ফেলেছিল বুঝে উঠতে পারেনি। রেহানা বেগম এবার ছেলের মুখ পানে অসহায়ভাবে তাকায়। সাদ নিচু হয়ে মায়ের উদ্দেশ্যে বলতে থাকে, কিন্তু হৃদ আমাকে না, ভালোবেসেছে আমার এই আরেক প্রাণপ্রিয় বন্ধু শাহেদকে। সেদিন ক্যাম্পাসে যখন হৃদকে প্রপোজ করব বলে যাই, ততক্ষণে হৃদ শাহেদকে তার মনের সবটুকু ভালোবাসা দিয়ে ফেলেছিল। সেদিন তোমার ছেলে বড্ড দেরি করে ফেলেছিল মা। রেহানা বেগমের চোখ দুটো সাদের কাপা কাপা কণ্ঠে বলা কথাগুলো শুনে জলে ভরে ওঠে। সাদ তাই তো সেদিন প্রাণপ্রিয় বন্ধুদের ছেড়ে লন্ডনে পাড়ি জমিয়েছি। সইতে পারব না দেখে। হয়তো দেখা গেল শাহেদকে আমি আর সহ্য করতে পারছি না। নয়তো রিদিমাকে ইগনোর করছি। বন্ধুত্বে যেন ফাটল না ধরে তাই দূরে সরে এসেছি। মায়ের চোখে জল দেখে সাদ মুচকি হাসে। দূর, তুমি কাঁদছ কেন? এটা আরও কয়েক বছর আগের কথা। এখন আর সেরকম কোনো ফিলিংস নেই আমার। আর হৃদ যেমন মেয়ে, আমার বউ হলে আমাকে মাসে কয়েকবার হাড়গোড়ের এক্সরে করাতে হবে কয়টা হাড় ভাঙল কি ভাঙল না। রেহানা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে, তাহলে রিদিমাকে দেখে বোঝার উপায় নেই কেন ওর হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড আছে কিনা? সাদ বিসি জেড হৃদ সিঙ্গল তাই। রেহানা বেগম একটু আগে না বললি? সাদ কোনো ঝড়ে হয়তো ওর রিলেশনটাও টিকেনি। তবে আমি আবার সব ঠিক করে দিব। হৃদকে কষ্ট পেতে দিব না। রেহানা বেগম আর তোর কষ্টটা? সাদ হেসে মায়ের কোলে মাথা রেখে বলে, আমার মা আছে না। রেহানা বেগম ছেলের চোখের পানি লুকিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা সহজেই ধরে ফেলেন। কিন্তু কিছু বলেন না। নিশোয়া ক্লাসরুমে দাঁড়িয়ে আছে। সামনেই বিজ্ঞানের সবচাইতে কঠিন চ্যাপ্টার বোঝাচ্ছে শাহেদ। নিশোয়া মনে মনে শাহেদকে 101টা গালি দিচ্ছে। শাহেদ এক এক লাইন পড়াচ্ছে আর চোখে তাকিয়ে নিশোয়াকে দেখছে। নিশোয়া ও থেমে থাকার পাত্রী নয়। বারবার কোয়েশ্চেন করে শাহেদের মাথা উলটপালট করে দিচ্ছে। অতঃপর শাহেদ নিশোয়ার বেয়াদবি বুঝতে পেরে বসতে বলে। নিশোয়া ও রাজ্য জয়ের হাসি হেসে বসে পড়ে নিজের জায়গায়। ইসুয়া বারান্দায় বসে চা আর মায়ের হাতের বানানো সিঙ্গারা খাচ্ছিল। আজ দুদিন ভার্সিটিতে যায় না। বাসায় থেকে বোর হয়ে গেছে। তাই বিকেলের এই সময়টাতে এখানে এসে বসেছে ইসুয়া। হঠাৎই নিচে চিল্লাপাল্লার আওয়াজে ওই দিকে নজর দেয়। সামনের রাস্তাটাতে নবম দশম শ্রেণীর ছেলেরা ক্রিকেট খেলছে। তাই এত শোরগোল। আশেপাশের বিল্ডিংয়ের বারান্দায় বসা লোকেরাও তাদের খেলা উপভোগ করছে। ইসুয়া ও চা খেতে খেতে মনোযোগ দেয় খেলাতে। ক্রিকেট খেলার দলটাতে কয়েকজন সিনিয়রও আছে। তবে মাথায় ক্যাপ থাকার জন্য তাদের চেহারা স্পষ্ট নয়। তারপর ও খেলাটাতে আশেপাশে সবাই দারুণ উৎসাহী। এর মাঝে লাল ক্যাপ মাথার ছেলেটাই বেশিরভাগ বল কেস করছে আর ব্যাটসম্যানদের আউট করছে। তাই সবাই মনে মনে তাকেই সেরা আর ভালো খেলোয়াড় হিসেবে বেছে নিল। সবশেষে ওই ছেলেটা ব্যাটিং করবে বলে নেমেছে। ইসুয়া এতক্ষণ খেলাটা খুব মনোযোগ সহকারে দেখেছে।
তাই সে ব্যাটসম্যানের চেহারা দেখার জন্য ভীষণ কৌতূহলী হয়ে ওঠে। কিন্তু না, মাথার ক্যাপটার জন্য তার চেহারা কিছুতেই দেখা যাচ্ছে না। প্রথম ব্যাটেই ছক্কা। যে খেলা দেখছিল সবাই চিৎকার করে উঠে উত্তেজনায়। ইসুয়া ও ছক্কা বলে লাফিয়ে ওঠে। কিন্তু পরের ঘটনা তার জন্য ইসুয়া মোটেও প্রস্তুত ছিল না। ব্যাটিং করা ছেলেটা তার মাথার ক্যাপ সরিয়ে ইসুয়ার দিকে একটা ফ্লাইং কেস ছুঁড়ে মারে। সে আর কেউ নয়, রবিন। ইসুয়া এতক্ষণ যা এনজয় করছিল, এই মুহূর্তে সে যেন বিরক্তির চরম পর্যায়ে নেমে এসেছে। ইসুয়া এতক্ষণ আশেপাশে লোকজনের চেঁচামেচিতে খেলাটা উপভোগ করেছে দ্বিগুণ। কিন্তু এখন সবার চিল্লাপাল্লা ইসুয়ার কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে। চা সিঙ্গারা খেতে খেতে তারপর ও অনিচ্ছা থাকা সত্ত্বেও খেলাটা দেখতে থাকে। তারেক সাহেব হট্টগোল শুনে বাইরে যান। ততক্ষণে রবিন তার প্রাপ্ত ওভার শেষ করে। খেলা শেষে রবিন, শুভ আর নয়ন রাস্তায় দাঁড়িয়ে ইসুয়াকে নিয়ে কিছু একটা আলোচনা করছিল। তারেক সাহেব বাইরে গিয়ে রবিনদের দেখে খুব অবাক হন। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, তারেক সাহেব, আরে রবিন বাবা, তুমি এখানে? রবিন ও হাসিমুখে এগিয়ে গেল, এই দিক দিয়ে যাচ্ছিলাম আঙ্কেল, খেলা দেখে লোভ সামলাতে পারিনি। তারেক সাহেব, তোমার বয়সে আমিও এমন ছিলাম। রবিন, তাহলে চলুন আরেক ম্যাচ হয়ে যাক। তারেক সাহেব, আগের মতো আর জোর নেই বাবা। রবিন, আচ্ছা থাক তাহলে। তা কেমন আছেন আপনি? তারেক সাহেব, ভালো। আরে কথা বলতে বলতে একেবারেই ভুলে গেছি। বাসায় এসো বাবা। রবিন একটু ভান ধরে, না আঙ্কেল, আজ না, অন্য একদিন। তারেক সাহেব, তা বললে তো হবে না। তোমার আন্টির হাতের সিঙ্গারা খেয়ে তো যাও। শুভ তারেক সাহেবের দিকে তাকিয়ে, আই লাভ সিঙ্গারা। নয়ন, আঙ্কেল চলুন আমরা যাই। আমরা মিস করছি না আন্টির হাতের সিঙ্গারা। রবিন, বরং থাক। রবিন নয়ন আর শুভর দিকে তাকিয়ে, আমাকে রেখে তোরা যাবি? শুভ, আমাদের কি দোষ? তুই তো যাবি না বলছিস। তারেক সাহেব ওদের দুষ্টুমি দেখে হাসতে থাকে। তারপর বলে উঠল, তোমরা তিনজনই চলো তো। তারেক সাহেব ওদের নিয়ে বাড়িতে প্রবেশ করল। এদিকে ইসুয়া তার বারান্দায় বসে এতক্ষণ সব দেখছিল। এখন সে তার বাবার উপর প্রচণ্ড বিরক্ত। কি দরকার এদের বাড়িতে আনার, জাস্ট ডিসকাস্টিং। রবিনদের দেখে খুব অবাক হন ঝুমা বেগম। এগিয়ে এসে জিজ্ঞেস করল, আরে তোমরা? রবিন, হুম আন্টি, চলে এলাম। শুভ, আপনার হাতের সিঙ্গারা খেতে। ঝুমা বেগম, বেশ করেছ। রবিন, কেমন আছেন আন্টি? ঝুমা বেগম, ভালো। কিন্তু আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। রবিন, কেন আন্টি? ঝুমা বেগম, সেই যে গেলে আর এসেছ এ বাড়িতে। শুভ রবিনকে চোখ মেরে বলে, আপনি চাইলে রোজ আসবো আন্টি আমরা। ঝুমা বেগম, তা তোমাদের যখন খুশি আসতে পারো, নিষেধ করেছে কে? রবিন এদিক সেদিকে তাকিয়ে বলল, নিশুয়া বাড়িতে নেই আন্টি? ঝুমা বেগম, আছে তো। স্কুল থেকে বাসায় ফিরে হয়তো ঘুমাচ্ছে। দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। ঝুমা বেগম নিশুয়াকে ডাকতে থাকেন। মায়ের ডাক্তার নিশুয়া আর ইসুয়া একসঙ্গে তাদের রুম থেকে বের হয়ে আসে। রবিন ইসুয়ার দিকে তাকিয়ে চোখ মারে। ইসুয়া তখন সিঁড়ি বেয়ে নামতে নামতে রবিনকেই পর্যবেক্ষণ করছিল। রবিনের এহেন কাণ্ডে ইসুয়া ভ্রু কুঁচকে তাকিয়ে চোখ রাঙ্গায়। রবিন মিটিমিটি হাসছে। নিশুয়া তো ওদের দেখে খুব এক্সাইটেড, দৌড়ে এসে গল্প জুড়ে দেয়। এদিকে ইসুয়া ড্রয়িং রুমে উপস্থিত হতেই রবিন, শুভ আর নয়ন দুষ্টু হাসি দিয়ে একসঙ্গে বলে উঠল, আসসালামু আলাইকুম ম্যাম।
ইসুয়া যেন অস্বস্তিতে পড়ে গেল। তারা যে মজা নিচ্ছে সেটা ইসুয়া ভালোই বুঝতে পারে। তারা সবাই মিলে চা সিঙ্গারা খেতে খেতে অনেকক্ষণ আড্ডাক্তার দেয়। হঠাৎ নিশুয়া রবিনের হাত ধরে বলল, চলো ভাইয়া ছাদে যাই। তারেক সাহেব, যাও বাবা, আমার ইসুয়া মামুনি ছাদে একেবারে বাগান করে বসে আছে। রবিন ইসুয়ার দিকে আর চোখে তাকিয়ে, ও প্রকৃতি প্রেমী? ঝুমা বেগম সে তো গাছ লাগিয়েই খালাস। দিনে দুবেলা বাটি ঘটি টেনে আমাকেই পানি দিতে হয়। শুভ আর নয়নও উঠে দাঁড়ায়। শুভ বলল, তাহলে আমরা ও বরং ছাদ থেকে ঘুরে আসি। নিশুয়া এবার আরেক হাতে ইসুয়াকে ধরল, চল আপু। ইসুয়া, তোরা যা, আমার যেতে ইচ্ছে করছে না। নিশুয়া, তা বললে তো হবে না, চলো তো। নিশুয়া এক প্রকার টেনে ইসুয়াকে নিয়ে আসলো ছাদে। ছাদে এসে রবিনরা তো হা করে আছে। সত্যিই অসাধারণ পরিবেশ। এমন একটা জায়গায় যথেষ্ট মন ভালো করার জন্য। নয়ন, জাস্ট অসম। নিশুয়া, আমার আপুর হাতের জাদু। শুভ, সত্যি অনেক সুন্দর। রবিন এখনো কোনো কমপ্লিমেন্ট করেনি দেখে নিশুয়া তার দিকে তাকাল। রবিন তখন ও ঘুরে ঘুরে বাগানটা দেখছিল। ছাদের একপাশে পুরো গোলাপের সারি। বিভিন্ন রঙের গোলাপ ফুল একপাশ জুড়ে। লাল, গোলাপি, সাদা, হলুদ, লাল সাদা, এমনকি আরও কয়েকটি প্রজাতির গোলাপ। মাঝের সারিতে নয়নতারার সমাহার। লাল, সাদা আর হলুদ এই 3 প্রজাতির নয়নতারা ফুল। আর শেষের সারিতে সন্ধ্যামালতী ফুলের আকর্ষণীয় গাছগুলো ঝুপড়ির মতো হয়ে আছে। রবিন নিশুয়ার দিকে তাকিয়ে, আমার মনে হয় না কোনো আনরোমান্টিক হাতের ছোঁয়া এই বাগানে আছে। নিশুয়া, মানে? শুভ মুচকি হেসে, তুই কিভাবে জানলি উনি আনরোমান্টিক? নিশুয়া ও এবার ব্যাপারটা ধরতে পারে। রবিন ইসুয়ার দিকে তাকিয়ে বলে, আমার ফিরতি কিস খানা এখনো বাকি। ইসুয়া চোখ বড় বড় করে তাকায় রবিনের দিকে। রবিন সেদিকে তোয়াক্কা না করে নিশুয়াকে বলে, শালি সাহেবা, বিয়ের পর আমরা বেড়াতে এলে আমি আর তুমি এখানেই সময় কাটাব। নিশুয়া, ডান। ইসুয়া নিশুয়ার দিকে তাকিয়ে বলল, তোকে আমি জবাই করব কুত্তি। নিশুয়া অবুঝের মতো তাকিয়ে, কেন? আমি কি করলাম? আমরা কি তোমাকে নিয়ে কিছু বলেছি? ইসুয়া হা করে রইল। রবিন নিশুয়ার কথায় তাল মিলিয়ে বলল, সত্যিই তো, আমরা কি আপনার নাম নিয়ে কিছু বলেছি? আমি বিয়ের পর বউয়ের সাথে আমার বাবার বন্ধুর বাড়িতে আসতে পারি না? ইসুয়া এবার ভালোভাবেই ফেসেছে বুঝতে পারে। রবিন ইসুয়ার দিকে তাকিয়ে বলে উঠল, নাকি আপনার মনে হয় আপনি আমার? ইসুয়া রবিনের দিকে তাকিয়ে বলল, শাট আপ, আমি যে আপনার টিচও ভুলে যাবেন না। রবিন, আমি এইখানে আমার বাবার বন্ধুর 2টা বিউটিফুল রাজকন্যা ছাড়া কাউকে দেখছি না। তার মধ্যে একজন আমার বাবার ছেলের বউ, আমার মায়ের নাতি নাতনিদের মা, আমার বোনের ছোট ভাইয়ের বউ, আমার দাদিমার একমাত্র ছেলের ঘরের 2মাত্র সন্তানের ছোটজনের কলিজা। ইসুয়া রবিনের কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তার মাথা ঘুরছে। মুখ ভার করে সে ছাদ থেকে নেমে যাওয়ার জন্য পা বাড়ায়। নিশুয়া ইসুয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে রবিনকে বলল, ইউ আর গ্রেট ভাইয়া। তারপর 4 জন মিলে সে কি অট্টহাসি। সাদ ফোনটা কানে ধরল, ততক্ষণে অপর পাশ থেকে রিসিভ হয়। HLW রিদ। রিদিমা, হ্যাঁ বল ডাক্তার। তার সাদ, দেখা করতে পারবি একটু? রিদিমা, আমি ফ্লাইটে ডাক্তার, তার দেশে ফিরছি। সাদ, হঠাৎ? এনি প্রবলেম? রিদিমা, দাদিমার শরীর অসুস্থ। সাদ, কবে ফিরবি? রিদিমা, জানি না, লং টাইম থাকতে হবে হয়তো। সাদ, ও আচ্ছা। রিদিমা, আন্টির কি খবর, ওনার শরীর কেমন আছে?
সাদ মাকে নিয়ে একটু বাইরে হাঁটতে বেরিয়েছি। রিদিমা ওকে, ওনার দিকে খেয়াল রাখিস ডাক্তার তার। সাদ ওকে, টেক কেয়ার, বাই। রিদিমা বাই। ফোনটা কেটে দিল রিদিমা। মুখ মলিন করে ফোনটা কান থেকে নামায় সাদ। পাশেই রেহানা বেগম বসা ছিল। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কিরে কি বলল? সাদ মায়ের দিকে তাকিয়ে, ও দেশে ফিরছে মা। রেহানা বেগম হুট করে দেশে কেন? সাদ ওর দাদিমা অসুস্থ। রেহানা বেগম ওহ, তাহলে ওর যাওয়া খুব জরুরি। সাদ হুম। রেহানা বেগম ছেলের মন খারাপ দেখে তার হাতটা শক্ত করে ধরে। সাদ ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে। সাদ জানো মা, তুমি যখন বললে একবার শেষ চেষ্টা করে দেখতে, তখন থেকেই আবার আমার মনটা লোভী হতে শুরু করেছে। কিন্তু রেহানা বেগম, কিন্তু কি? সাদ সেটা আর হওয়ার নয়। রেহানা বেগম কেন হবার নয়? সাদ হৃদ খুব জরুরি কিছু না হলে দেশে যায় না, আর গেলেও কখনো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যায়। সে থাকে না। আর তার একমাত্র কারণ হচ্ছে শাহেদ। শাহেদের প্রতি দুর্বলতা সৃষ্টি হবে বলেই দেশ আর পরিবারের থেকে দূরে থাকে। কিন্তু এখন আর কিছু করার নেই। হয়তো। রেহানা বেগম ছেলেকে থামিয়ে দিয়ে বলল, তোর গোবর মার্কা বুদ্ধি থেকে কথা কম বল। সাদ মা, তুমি হৃদকে চিনো না। রেহানা বেগম চেনার প্রয়োজনও নেই। সাদ মানে? রেহানা বেগম, তুই তোর দিক থেকে চেষ্টা করবি, বাকিটা যা হবার দেখা যাবে। সাদ কিন্তু মা। রেহানা বেগম, দুটো টিকিট কেটে ফেল জলদি, আমরা ও দেশে ফিরছি। সাদ এটা কখনোই সম্ভব না মা। রেহানা বেগম, কি সম্ভব না, তা পরে দেখা যাবে। এখন যা বলছি কর। সাদ এমনিতেই তোমার অসুস্থতার জন্য 1 সপ্তাহের ছুটি নিয়েছি। এখন রেহানা বেগম, আমাকে বোকা বানাস না, চাইলেই তুই 1 বছরের ছুটি ও কাটাতে পারিস হসপিটাল থেকে। তোর সেই সুযোগ আছে। সাদ মা, বোঝার চেষ্টা কর। রেহানা বেগম, আমি কিচ্ছু জানি না, তুই 1 মাসের ছুটি নিয়ে নে, আমি ও আমাদের ঢাকার বাড়িটা থাকার উপযুক্ত করার জন্য লোক ঠিক করছি। সাদ আচ্ছা, আমি দেখছি কি করা যায়। রেহানা বেগম একদিকে খুশি হন, অপরদিকে অবাক হন ছেলের সম্মতি জ্ঞাপনে। সত্যিই তার ছেলেটা রিদিমাকে কতটা ভালোবাসে। ব্যাপারটা জানার পর রিদিমা কি করবে দেখা যাক। ফ্লাইটে বসে আছে রিদিমা। আফজাল সাহেব একের পর এক ট্রাই করছে তাকে কলে পাওয়ার জন্য। কিন্তু রিদিমা বাবার কল কেটে মেসেজ করে। আফজাল সাহেব ফোনের মেসেজ অপশনে গিয়ে রিদিমার মেসেজ চেক করেন, যাতে স্পষ্ট লেখা, আমি ফ্লাইটে, ড্যাড কল করো না, দেশে ফিরছি। আফজাল সাহেব মেয়ের মেসেজ পড়ে স্বস্তি বোধ করলেন। রবিন ইসুয়াদের ছাদে থাকাকালীন সময়ে রবিনের ফোনে কল আসে তার মায়ের। কলটা রিসিভ করে। রবিন, মা বল। দিতি বেগম, জলদি বাড়িতে আয়। রবিন, কি হয়েছে মা? দিতি বেগম, তোর দাদিমার। বেশি কিছু বলতে পারলেন না আর। ডুকরে কেঁদে উঠল রবিনের মা। ততক্ষণে যা বোঝার বুঝে গিয়েছে রবিন। দৌড়ে ছাদ থেকে নেমে হন্যে হয়ে বেরিয়ে যায় ইসুয়াদের বাড়ি থেকে। রবিনকে এভাবে বেরুতে দেখে ইসুয়া আর তার মা রান্নাঘর থেকে ছুটে আসে। শুভ নয়ন আর নিশুয়াকে জিজ্ঞেস করে ঝুমা বেগম। ঝুমা বেগম, কি হয়েছে? এভাবে কই গেল? নয়ন, ওর দাদিমা হয়তো গুরুতর অসুস্থ। বাড়ি থেকে কল এসেছে। ঝুমা বেগম, ওহ। ইসুয়া আর নিশুয়ার মনটাও খারাপ হয়ে গেল। নয়ন ঝুমা বেগমের দিকে তাকিয়ে, আন্টি, আমরাও বরং ওর সাথে যাই, দেখি কি অবস্থা। ঝুমা বেগম, আচ্ছা বাবা, যাও।
ছেলেটা যেভাবে ছুটল, নয়ন আর শুভ দেরি করল না। রবিনের পিছু পিছু গেল। ইসুয়ার রবিনের জন্য মায়া হতে থাকে। ইস, একটু আগে না কত হাসি খুশি ছিল ওই মুখটা। চলবে।